আপনাদের সমস্ত টাকা চুরি হয়ে গেছে। দেশের সমস্ত টাকা চুরি করে নেওয়া হয়েছে। 1947 সালের পর ভারতবর্ষের ইতিহাসে এটাই বোধহয় সবচাইতে বড় চুরি। আপনারা ভাবছেন হয়তো ইচ্ছাকৃতভাবে ভিডিওতে ভাট বকা হচ্ছে, কিন্তু একদমই না। এটা ইলেকটোরাল বন্ড স্ক্যাম নিয়ে বলা হচ্ছে। এটা এমন একটা চুরি যেটা একটুখানি নয়, এটি চুরির জগতের শ্রেষ্ঠ চুরি। চুরির একটা এত বড় লিস্ট আছে যেটা গুনতে গুনতে আর শুনতে শুনতে আপনাদের কান ব্যথা হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি ইলেকটোরাল বন্ড স্ক্যাম নিয়ে। আপনারা দেখছেন ফ্যাক্টনোপিডিয়া ইউটিউব চ্যানেল। 2017 সালে মোদী সরকার এই ইলেকটোরাল বন্ডের স্কিমটি সবার সামনে এনেছিল। এটাকে একটা চাঁদা নেওয়ার মাধ্যম হিসাবে বানিয়েছিল রাজনৈতিক দলগুলোর জন্যে। তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে এই স্কিমটি চালু করা হয়েছিল ভারতবর্ষে। আসল কথা, এই স্কিমের সব কিছুই জনগণের থেকে লুকোনো হয়েছে। কোনো কোম্পানি কোনো দলকে ডোনেশন করছে সেটা কেউ জানতে পারবে না। এটা একটা ঘোটালা। 7 বছর পর 2024-এ সুপ্রিম কোর্ট এই ডোনেশন প্রথাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছেন, আর এর থেকে একের পর এক পর্দা ফাঁস করেছেন। আজ সুপ্রিম কোর্টের জন্যই আমরা এই ইলেকটোরাল বন্ড ঘোটালা নিয়ে জানতে পারছি এবং আপনাদের জানাতে পারছি। আজ ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গেলে আপনারা সম্পূর্ণ তথ্যটি চাক্ষুষ করতে পারবেন। প্রত্যেকটি ডেটা হাতের নাগালে পেয়ে যাবেন। টোটাল ঘোটালা হয়েছে 12,700 কোটি টাকার, যেটা 2019 সাল থেকে 2024-এর জানুয়ারি মাসের মধ্যে ইলেকটোরাল বন্ড ভেঙে কোন কোন রাজনৈতিক দল কত টাকা আয় করেছে তার সম্পূর্ণ লিস্টটা প্রকাশ করা হয়েছে। 12,000 কোটি টাকার মধ্যে ভারতীয় জনতা পার্টির কোষাগারে গেছে 6,000 কোটি টাকা, যেটা 47% মতন। দ্বিতীয় নম্বরে আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তাদের কোষাগারে গেছে 1,600 কোটি টাকার বন্ড, যেটা 12.6% মতন। আর তৃতীয় নম্বরে আছে ন্যাশনাল কংগ্রেস, যাদের কোষাগারে গেছে 1,400 কোটি টাকার বন্ড, যেটা 11.1%। এছাড়াও বাকি রাজনৈতিক দলগুলোর লিস্ট আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, চেক করে নেবেন। আপনারা হয়তো ভাবছেন বিজেপি বড় পার্টি, তাই এত ডোনেশন, এত এমপি এমএলএ, তাদের তো ডোনেশন বাড়ারই কথা। কিন্তু না, ভুল ভাবছেন। বিজেপি পার্টি তাদের এমপি এমএলএদের থেকে সব থেকে কম টাকা ডোনেশন নিয়ে থাকে। আমরা শুনেছিলাম রক্ত দাও স্বাধীনতা দেব, আর এখানে এখন আপনারা শুনছেন টাকা দাও স্বাধীনতা দেব, নয়তো ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সের মতন সংস্থাগুলোকে লেলিয়ে দেওয়া হবে। কিন্তু চাঁদা নেওয়া কি খারাপ? ডোনেশন তো যে কেউ করতে পারে, রাজনৈতিক দলগুলোকে। তবে এটাকে ঘোটালা কেন বলছি? ধরুন আপনি ডোনেশন করলেন, তার বদলে আপনাকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হলো, তাহলে সেটাকে কি বলবেন? আর যারা ডোনেশন দেবে না তাদের পিছনে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের মতন সংস্থাগুলোকে লেলিয়ে দেওয়া হবে, সেটাকে কি গণতন্ত্রের সর্বনাশ বলবেন না? আর এই মহৎ ইলেকটোরাল বন্ড নিয়ে কোনো সংবাদ মাধ্যমের প্রাইম টাইমে আজ অবধি কোনো খবর বেরোয়নি। কারণটা আপনারাই বিচার করবেন। কেন তাদের গদি মিডিয়া বলা হয়, ব্যাখ্যাটা আপনাদের সামনে পরিষ্কার। চলুন এবার জানি ইলেকটোরাল বন্ড কি, কিভাবে কাজ করতো এই বন্ড। ইলেকটোরাল বন্ড হলো বিভিন্ন কোম্পানির থেকে রাজনৈতিক দলগুলোর চাঁদা নেওয়ার একটি মাধ্যম, যেই বন্ডের মাধ্যমে আপনিও রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে পারবেন। সর্বপ্রথম 2017 সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই বন্ড প্রথাটি চালু করেন। 2017-র অর্থ বিলের মাধ্যমে আইনে একগুচ্ছ সংশোধনী এনে 2018 সালে নরেন্দ্র মোদী সরকারের প্রথম পর্বেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন প্রয়াত অরুণ জেটলি এই বন্ড বা ইলেকটোরাল বন্ডের ঘোষণা করেন। 2017-র অর্থ বিলের মাধ্যমে আইনে একগুচ্ছ সংশোধনী এনে 2018 থেকে এই নির্বাচনী বন্ড চালু করেন মোদী সরকার। উদ্দেশ্য ছিল নগদে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে চাঁদা নিয়ে থাকেন বা যারা দিয়ে থাকেন তার এক বিকল্প ব্যবস্থা, যেটা পদ্ধতিগতভাবে স্বচ্ছ থাকবে। নিয়ম ছিল এই নির্বাচনী বন্ড প্রকল্পের আওতায়
যে কোনো ব্যক্তি বা সংস্থাকে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে এসবিআই অফিসের কাছে বন্ড কিনতে পারবেন। পরিবর্তে সেই টাকা ভাঙিয়ে নিতে পারবেন সংশ্লিষ্ট রাজনৈতিক দল। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির আর্থিক তহবিল সংক্রান্ত তথ্যের স্বচ্ছতা থাকবে, এমনটাই দাবি করা হয়েছিল। জানা যায় এই বন্ডের মাধ্যমে কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিতে পারবেন তারা। বন্ডগুলো যথাক্রমে 1000 টাকা, 10,000 টাকা, 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা এবং 1 কোটি টাকা মূল্যের বন্ডের কথা প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল। বলা হয় রাজনৈতিক দলগুলি এরপর নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নিতে পারবেন, কিন্তু কে কত টাকা দিচ্ছেন তা বোঝা যাবে না। এই পদ্ধতিতে ব্যক্তি বা সংস্থার নাম গোপন থাকবে এবং সেই বন্ড যদি কোনো কারণে 15 থেকে 1 মাসের মধ্যে না ভাঙিয়ে থাকা হয় তাহলে সম্পূর্ণ টাকাটাই প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে চলে যাবে, অর্থাৎ ডোনেশন হিসাবে সেখানে টাকাটা জমা পড়ে যাবে। এবার আসুন আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের জানাই। এক সাংবাদিক 2টো বন্ড কিনেছিল 1000 টাকা করে। দেখা যায় সেই বন্ডের ওপর ক্রেতার কোনো তথ্যই লেখা ছিল না, শুধুমাত্র তারিখটা ছাড়া। কিন্তু যখন সেই বন্ডটিকে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়, দেখা গেল প্রত্যেকটি বন্ডের উপর একটি করে সিক্রেট কোড আছে, যেটা শুধুমাত্র আলট্রাভায়োলেট আলোতেই দেখা সম্ভব। এটা ছিল মোদী সরকারের একটা মারাত্মক জোরচুরি, কারণ সরকার বলে এসেছিল এই বন্ড নিয়ে সমস্ত তথ্যই খুব গোপনীয়তার সাথে বজায় রাখা হবে, ক্রেতার সমস্ত তথ্য লুকোনো থাকবে। কিন্তু ফিনান্স মিনিস্ট্রি স্বীকার করে যে ইলেকটোরাল বন্ডে একটা ইউনিক সিক্রেট কোড আছে বা ছিল, যেটা শুধুমাত্র সিকিউরিটি মারফত এই নম্বরের মাধ্যমে কোনো ক্রেতা নাম জানা যাবে না বা সমস্ত তথ্য সামনে আসবে না, এমনটাই আশ্বাস দিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। কিন্তু এই কথাটাও মিথ্যে ছিল মোদী সরকারের। এক নেভি অফিসারের করা আরটিআইতে এসবিআই জানায় এই নম্বর ছাড়া কখনোই বন্ডের অডিট করা সম্ভব নয়। তার মানে ক্রেতার সমস্ত তথ্যই তাদের কাছে আছে বা ছিল, আর এই সিক্রেট নম্বরের মাধ্যমেই ডুপ্লিকেট বন্ড চেনা যাবে বলে জানায় এসবিআই। আমরা জানি চাঁদা নেওয়া কোনো বাজে ব্যাপার নয়, কিংবা চাঁদা দেওয়া বা ডোনেশন করা কোনো বাজে কাজ নয়, কিন্তু ডোনেশন নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা ভোগ করার জন্য এই কাজগুলোকে যদি মূল্য দেওয়া হয়ে থাকে, তাহলে সেটা দেশের জনগণের সঙ্গে বেইমানি করা। আর যদি ডিটেলসে আপনাদেরকে বলতে যাই, তাহলে আজকের ভিডিওটা কখনোই শেষ হবে না। ভারতীয় জনতা পার্টির বেশিরভাগ ফান্ড যেখান থেকে এসছে, সে সমস্ত সংস্থা বা কোম্পানিদের ঘরে তার বন্ড ডোনেশনের কয়েক মাস আগে ইডি, সিবিআই কিংবা ইনকাম ট্যাক্সের মতন সংস্থাগুলোর রেড পড়েছিল। তারপরেই তারা নির্বাচনী বন্ড কিনে ভারতীয় জনতা পার্টির ফান্ডে টাকা ডোনেট করে। তাহলে বোঝা যাচ্ছে কিভাবে এই বন্ড প্রথায় অসাংবিধানিকভাবে কর্মকাণ্ড চালিয়ে যাওয়া হয়েছে। ভারতবর্ষের সাধারণ জনগণ ভেবেই নিতে পারে এই বন্ড কালেকশনের জন্য বর্তমান সরকার নিজেদের ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে কাজে লাগিয়েছে, কারণ তাদের রেটের কয়েক মাস পরই বিভিন্ন কোম্পানি তাদের পার্টির ফান্ড অর্থাৎ ভারতীয় জনতা পার্টির ফান্ডে ডোনেশন করেছে। 2018 সালে সেকশন 6(4) লেখা ক্রেতাদের সমস্ত তথ্য প্রয়োজন অনুযায়ী ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের কাছে এসবিআইকে দিতে হবে। তাহলে দাঁড়ায় কি, যদি ক্রেতার তথ্যই না থেকে থাকে তাহলে কি করে সম্ভব? বোঝা গেল এটা একটা শ্রেষ্ঠ ঘোটালা। কেন এসবিআইয়ের কাছে তথ্য না থাকলে কি করে এই বিষয়ে বলা হয় এই আইনে? তার মানে ইডি, সিবিআই অনায়াসে জানতে পারবে কে কাকে কত টাকা ডোনেশন করছে। তাহলে বোঝা গেল কেন তোতা পাখি আখ্যা দেওয়া হয়েছিল। তাহলে দাঁড়ালো কি? নাম্বার 1, পাবলিক কখনোই জানতো না কে কাকে কত টাকা ডোনেশন করছে, আর এটা কখনোই জানতে পারবে না। নাম্বার 2, বিজেপি পার্টির কাছে কে কত দিচ্ছে সেটা কখনোই অপর কোনো পার্টির লোক জানতে পারতো না। নাম্বার 3, বিজেপি সরকার সবটা অনায়াসে জানতে পারত কোন পার্টির কাছে কোন কোম্পানি কতটা ডোনেশন করছে। তাদের হাতে ছিল সমস্ত চাবিকাঠিটা। 15 ফেব্রুয়ারি 2024 সালে সুপ্রিম কোর্ট এই স্কিমকে অসাংবিধানিক বলে ঘোষণা করে
এবং এটা না করলে আজ অবধি কেউ জানতে পারতো না এই মহা ঘোটালাটা নিয়ে। আর সম্পূর্ণটাই সম্ভব হয়েছে সিপিআইএম এবং এডিও নামে একটি এনজিওর করা পিটিশনের জন্য। অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ যে তথ্যগুলো সুপ্রিম কোর্টে তুলে ধরেছে সেগুলো আজ সকলের সামনেই পরিষ্কার। সুপ্রিম কোর্ট এসবিআইয়ের কাছে ডেটা চাওয়া হলে তারা অজুহাত খাড়া করে যে কমসে কম 1 থেকে 1.5 মাসের সময় দিতে, কিন্তু অবশেষে সুপ্রিম কোর্টের কাছে এসবিআই হার মানে এবং 2 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতন ডেটা প্রকাশ করে এবং সমস্ত ডেটাটাই আজ আপনারা ইলেকশন কমিশনের পোর্টালে পেয়ে যাবেন। কয়েকটি রাজনৈতিক দল তারা নিজের থেকেই এই বন্ড সংক্রান্ত তথ্য নিজেদের পার্টির ওয়েবসাইটে আপলোড করেছে। তারা হলেন ডিএমকে, এডিআইএমকে, জেডিএসপি, এমজিপি, আপের মতন দলগুলো। আর মজার বিষয়, যার মধ্যে 4টি রাজনৈতিক দল এই ইলেকটোরাল বন্ড গ্রহণ করেনি তাদের নীতি আদর্শের জন্য। তারা হলেন সিপিআই, সিপিআইএম, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএমএল এই বন্ড গ্রহণ করেনি। আপনারা বুঝতে পারলেন কিভাবে ভারতের জনতাকে বোকা বানিয়ে এই ইলেকটোরাল বন্ড ঘোটালা সমস্ত দেশের টাকা চুরি করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে ডোনেশনের নামে বড় বড় কোম্পানি নিজেদের সুবিধা ভোগ করার জন্য এই বন্ড প্রথায় পয়সা বা অনুদান দিয়েছিল। বন্ধুরা, এই রকমের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে দিন ফ্যাক্টনোপিডিয়া ইউটিউব চ্যানেলকে।